হ্যাঁ, সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদেরকে সরলরেখার 3.7 প্রশ্নমালা থেকে আরো দু একটি গাণিতিক সমস্যা দেখাবো। আশা করি তোমরা সকলেই তা মনোযোগ সহকারে দেখবে এবং সকলে অনুশীলন করবে। দেখো, এখানে যে গাণিতিক সমস্যাটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে y = x সরলরেখার সাপেক্ষে সরলরেখার সাপেক্ষে পি 5, 6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এটা প্রতিবিম্বর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এটা দেখি। যেহেতু আমরা এটা সম্পর্কে থিওরিতে আমরা আলোচনা করছি বেসিকে, আমরা দেখি এটাকে কি করা যেতে পারে, কিভাবে সমাধান করতে হবে। তাহলে প্রদত্ত রেখাটা হচ্ছে আমাদের কত, এখানে y = x। ঠিক আছে, y = x, হুইচ ইমপ্লাইজ আমরা এখানে বলতে পারি x - y = 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করি। চিহ্নিত করি। তাহলে এখন আমরা কি করব? এখন আমাদের যেটা দরকার সেটা হলো কি, যে এই রেখার উপর লম্ব। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমাদের যে এইখানে যেটা আছে আমরা এটার একটা চিত্র অঙ্কন করি। ঠিক আছে, তাহলে মনে করো যে আমাদের এইরকম একটা অ্যাক্সিস আছে। ঠিক আছে, তাহলে y = x। হ্যাঁ, y = x, এটা হলো আমাদের ধরো মূল বিন্দু। এটা হলো আমাদের x অক্ষ এবং এটা হলো y অক্ষ। তাহলে এখানে বলছে কি 5, 6। ঠিক আছে, 5, 6 এটা হলো আমাদের এটা। তাহলে 5, 6 একটা বিন্দু আমরা দেখতে পাবো। সেই বিন্দুটা আমাদের এই সরলরেখার সাপেক্ষে আমাদের 5, 6 বিন্দুটা আমাদের দেখাতে বলছে। তো ঠিক আছে, আমরা এখন দেখি। এই হলো আমাদের সরলরেখা। ধরি আমাদের এইখানে 5, 6, আমাদের এখানে একটা বিন্দু পি আছে, সেটা হলো কত, 5 এবং 6। আমরা এটা দেখলাম। তাহলে এখন আমরা এখানে দেখি, তাহলে কি করব, যে 1 নং রেখার উপর লম্বের সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি এখানে, যে ধরি 1 নং রেখার উপর লম্বের সমীকরণ। 1 নং রেখার উপর লম্বের সমীকরণ, এটার উপর লম্বের সমীকরণ আমার হবে কত, x + y + k = 0। ঠিক আছে, k = 0 যা কি করবে আমাদের এখানে p of 5, 6 বিন্দু গামী হবে। ঠিক আছে, এত বিন্দু গামী। তাহলে অতএব আমরা এখান থেকে কি পাবো, এই বিন্দুটা এখানে স্যাটিসফাইড করবে। তাহলে 5 + 6 + k = 0, which implies k = এখানে আসবে কত, -11। তাহলে k = আসবে -11। তাহলে এখন আমরা এখানে দেখি, যে তাহলে অতএব আমরা কত পাচ্ছি, প্রদত্ত সমীকরণ লম্বের সমীকরণ। তাহলে অতএব লম্বের সমীকরণ পাই কত, x + y -11 = 0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করব। তাহলে এই রেখার উপর লম্বের সমীকরণ আমরা এখানে পেলাম। ঠিক আছে, এই বিন্দুটাকে আমরা পি বিন্দু হিসাবে চিহ্নিত করছি। তাহলে এটাকে আমরা এদিকে বর্ধিত করব। ঠিক আছে, তাহলে এখন আমার এখানে এটা হলো আমার 1 নম্বর সমীকরণ, এখন এটা হলো আমার এখানে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 নং এবং 2 নং ছেদ বিন্দুটা আমরা এখানে বের করব। আমাদের ছেদ বিন্দুর দরকার। তাহলে এখন আমরা কি করব, দেখো, যে এখন 1 ও 2 নং, ঠিক আছে, সমাধান করি। সমাধান করলে দেখো, এইটা 1 নম্বর আর এইটা এখানে y = x, এখানে যদি y বসাই, তাহলে আমরা দেখো সমাধান করলে আমরা কি পাবো। সমাধান করলে আমরা এখান থেকে পাবো x = 11/2 এবং y = পাবো আমরা এখান থেকে একই জিনিস, হ্যাঁ,
11/2 পাবো আমরা এখানে। তাহলে অতএব আমরা কি বলবো যে 1 ও 2 নং রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক পাবো আমরা এখানে 11/2। ঠিক আছে, সেই 11/2 কোনটা? এই পয়েন্টটা হবে হলো আমাদের 11/2। বলো কত কত? 11/2 আর হচ্ছে 11/2। এটা হবে আমাদের ছেদ বিন্দু। তাহলে এখন এই বিন্দুটা পি বিন্দুর প্রতিবিম্ব এই রেখার সাপেক্ষে ঠিক এই দিকে আসবে। এটাকে আমরা তখন পি ড্যাশ হিসেবে চিহ্নিত করব। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা এত ইকুয়াল টু এখানে এবি হিসাবে চিহ্নিত করি। ঠিক আছে, এটা হলো এবি হিসাবে চিহ্নিত করি। তাহলে এখন আমরা এখানে যেটা দেখব যে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক, সরি এটা তো আছে, আমরা বের করে ফেলছি, সরি আমি ভুল বলছি, এই বিন্দুটা তো আমরা ধরে দিয়েছি। তাহলে এইটাকে আমরা পি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক এবি হিসাবে চিহ্নিত করি। ঠিক আছে, তাহলে পি ড্যাশ বিন্দু ঠিক আমাদের পি বিন্দুর এই রেখার সাপেক্ষে উল্টা পাশে আমাদের যে বিন্দুটা হবে সেটা আমরা পি ড্যাশ অফ এবি হিসাবে চিহ্নিত করি। তাহলে এখন আমরা দেখব যে কি আমরা এখানে লিখি যে ধরি প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক, ধরি প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক পি ড্যাশ অফ এবি। ঠিক আছে, পি ড্যাশ অফ এবি। তাহলে অতএব আমরা কি দেখবো এখানে পি ড্যাশ এ মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের কত দাঁড়াবে? স্থানাঙ্ক আমাদের দাঁড়াবে হচ্ছে হলো কত? দেখো পি বিন্দুর স্থানাঙ্ক 5, 6 আর ওটা হলো এবি। তাহলে a প্লাস 5/2, তাহলে b প্লাস 6/2 এত। ঠিক আছে, এত আমাদের দাঁড়াবে। তাহলে এখন এই বিন্দু আর হচ্ছে হলো আমাদের এখানে যে দুই রেখার ছেদ বিন্দু যেটা, সেটা একই বিন্দু। তাহলে আমরা এখানে পাবো কত? অতএব তাহলে লিখি প্রশ্ন মতে আমরা এখানে লিখবো a প্লাস 5/2 ইকুয়াল টু 11/2 এবং আমরা এখানে পাবো b প্লাস 6/2 ইকুয়াল টু 11/2। তাহলে আমরা এখন এখান থেকে দেখব তাহলে a প্লাস 5 ইকুয়াল টু 11 এবং আমরা এখান থেকে b প্লাস 6 ইকুয়াল টু আমরা পাবো 11। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এখানে কত পাবো? তাহলে a ইকুয়াল টু আমরা পাবো 11 মাইনাস 5 আর এখানে আমরা b ইকুয়াল টু পাবো 11 মাইনাস 6। তাহলে অতএব a ইকুয়াল টু পাবো এখানে আমরা 6 এবং b ইকুয়াল টু পাবো এখানে 5। তাহলে অতএব আমরা পি ড্যাশ অফ এ বি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? তাহলে পি ড্যাশ অফ 6, 5 আমরা বিন্দুটা পেলাম। তাহলে ইহাই প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে অতএব পি অফ 5, 6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে পাচ্ছি কত? 6, 5। ঠিক আছে, এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। তাহলে আমরা এখানে কাজটা কিভাবে করলাম তোমাদের এখন খেয়াল রাখতে হবে। দেখো যে আমাদের যে সরল রেখাটা দেওয়া আছে, এই সরল রেখার সাপেক্ষে আমাদের সরল রেখাটা অঙ্কন করলাম। এখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা আমরা এখানে একটা বিন্দু নিলাম। ঠিক আছে, তা এখন কি করব? এই প্রদত্ত রেখার উপর একটা লম্বের সমীকরণ হবে যা পি বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা সেই সরল রেখাটা পেয়ে যাব। তাহলে সেটা হবে 2 নম্বর সমীকরণ, লম্ব রেখা। 1 নং এবং 2 নং এর কি করব? ছেদ বিন্দু বের করে রাখবো। এখন আমরা দেখব যে ধরি পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এবি, পি ড্যাশ অফ এবি আমরা নাম দিলাম।
তাহলে এই পি পি ড্যাশ এই দুটো বিন্দু সংযোজক রেখার মধ্যবিন্দু আমার বের করব। সেই মধ্যবিন্দু এই মধ্যবিন্দু সমান হবে, তাহলে সেখান থেকে আমি এ এবং বি এর মান পেয়ে যাব। তাহলে এ এবং বি এর মানই হচ্ছে হলো আমার এখানকার প্রতিবিম্ব, পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর আমার ভুজ এবং কোটি। ঠিক আছে, তাহলে তোমরা এই গাণিতিক সমস্যাটা সহজে অনুধাবন করলাম। দেখো, তাহলে তোমাদের এইরকম যদি পাঠ্য বইতে থাকে তোমাদের গাণিতিক সমস্যা, তোমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবে। তারপর চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করি। দেখো, আমাদের যে দ্বিতীয় গাণিতিক সমস্যাটা, সেখানে বলা হচ্ছে কি যে টোয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সরল রেখার সাপেক্ষে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো রেখার প্রতিচ্ছবি সমীকরণ রেখার এই রেখার প্রতিচ্ছবি সমীকরণ আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমি এইরকম একটা স্থানাঙ্কের কাজটা করে নিই। দেখো, এটা ওয়াই, এটা মনে করো জিরো বিন্দু। তাহলে এই সরল রেখাটা আমরা সরাসরি এই বরাবর পাবো। ঠিক আছে, আমরা এই বরাবর পাবো। এই সরল রেখাটা পাবো আমরা এই বরাবর দিয়ে আমরা পাবো। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ দেওয়া আছে। তাহলে এখন আমরা এখানে দেখবো যে আমরা ধরি এই রেখার মধ্যবর্তী এইখানে একটা কোণ আছে, সেটাকে আমরা ফাই অফ 1 2 নাম দিলাম, 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে আমাদের এই কোণটুকু কত হবে? এই কোণটুকু হ্যাঁ, এই কোণটুকু হবে কত? তাহলে পাই মাইনাস ফাই 1 2। তাহলে এইটুকু যদি হয়, তাহলে এটা সমান করে যদি আমরা এই বরাবর একটা রেখা করি, তাহলে এইটুকুর কোণটাও আমরা এখানে কত দেব? এটা হচ্ছে দেব পাই মাইনাস ফাই অফ 1 2। তাহলে এই 3 নাম্বার এই সরল রেখাটাই হবে কি আমার এই 2 নং সরল রেখার প্রতিচ্ছবি হবে। তাহলে আমরা এখানে এই বিষয়টা একটু দেখলাম। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করো যে আমাদের এখানে আমরা ধরে নিই যে সলিউশনের ক্ষেত্রে আসি। সলিউশন আমরা লেট করি, ধরি আমরা সংক্ষেপে দিই L1। এই রেখার এই সমীকরণটাকে আমরা বোঝাচ্ছি কোনটা দিয়ে? টোয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। L2 এই সমীকরণটাকে বোঝাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। এই দুটো সমীকরণ দিয়ে আমরা এটাকে বুঝি। এখন আমরা এখানে আবারও করি লেট যে L1 ও L2 রেখার মধ্যবর্তী কোণ আমরা ফাই অফ 1 2 হিসাবে চিহ্নিত করি। তাহলে এখন আমরা এখানে দেখি যে এখানে L1 ও L2 রেখার ঢাল কত আসে? ঢাল ধরি M1 ইকুয়াল টু এখানে কত আসে দেখো তো, এটা ধরলে পরে আসে, এটা ঢাল আসে হচ্ছে হলো 2। এবং আমার এখানে L2 রেখার ঢাল L2 হলে পরে এটার ঢাল আসে কত? -1। এটার ঢাল আসে -1। তাহলে এখন এখানে আমরা কত ধরছিলাম? L1 L2 এর মধ্যবর্তী কোণ ধরছিলাম ফাই 1 2, ফাই অফ 1 2। তাহলে আমরা এখান থেকে পাবো, অতএব আমরা জানি যে tan ফাই অফ 1 2 ইকুয়াল টু, আমরা এখানে জানবো কত? দেখো যে M1 মাইনাস M2 1 প্লাস M1 M2। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা বসায় দিই। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা আমাদের ভ্যালুটা বসায় দেবো। দেখো, তাহলে -1 -2, তাহলে আমরা এখান থেকে পাবো কত? 1 প্লাস -1 ইন্টু 2। তাহলে এই ক্ষেত্রে সম্পর্ক আসবে -3 ডিভাইডেড বাই এখানে আসবে -2, তার মানে এখানে আসবে কত? -1। এত ইকুয়াল টু আমরা 3 পেলাম। তাহলে আমাদের ফাই অফ 1 2 ইকুয়াল টু tan ইনভার্স অফ 3, আমাদের এই মাঝখানের কোণটাকে আমরা দেখলাম। আবার এখানে কাউন্ট করি
যে আবার আমরা যে চিত্র অঙ্কন করেছি, চিত্র থেকে দেখতে পাচ্ছি যে কি, যে চিত্র থেকে দেখতে পাচ্ছি L1 ও L3, ঠিক আছে, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। এই যে আমরা এখানে যেটা দেখাচ্ছি, এই যে এখানে L3 রেখা, এই যে মধ্যবর্তী কোণ, এই যে এইটার কথাই আমরা বলছি, যে এত L3 এর মধ্যবর্তী, ঠিক আছে, মধ্যবর্তী কোণ এখানে কত পাচ্ছি আমরা, পাই মাইনাস ফাই অফ 1 2, আমরা এটা দেখতে পাচ্ছি। এবং L3 রেখার ঢাল আমরা জানি না, ঠিক আছে, L3 রেখার ঢাল ইকুয়াল টু আমরা M3 এত যদি হয়, তাহলে এই দুটোর থেকে আমরা মধ্যবর্তী কোণের হিসাব করে তাহলে আমরা কত পাবো, তাহলে tan অফ পাই মাইনাস ফাই অফ 1 2 ইকুয়াল টু আমরা এখান থেকে কি পেতে পারি, যে M3 মাইনাস, হ্যাঁ, M3 মাইনাস, হ্যাঁ, M3 মাইনাস M1 কত ছিল 2, তাহলে প্রথম সরলরেখা এটা হলো M2 লিখি, তারপরে সুবিধা হবে 1 প্লাস M2 M3। তাহলে দেখো এক্ষেত্রে এসে আমরা এখানে ব্যবহার করি যে M3 মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 M3, আমরা এই সম্পর্কটা এখানে পেলাম। আর এই ক্ষেত্রে এসে আমরা পাচ্ছি কত, মাইনাস tan ফাই অফ 1 2 এত ইকুয়াল টু M3 মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2M3 2M3 আমরা এখানে দেখব। এখন আমরা এই জায়গাটা, এই রাশিটা কত পেয়েছিলাম ভ্যালু, এখানে আমরা এখানে পেয়েছিলাম কত, M3, তার মানে আমরা এখানে কত পেলাম, tan ফাই অফ 1 2 ইকুয়াল টু 3 পেয়েছিলাম, ঠিক আছে, এইটাকেই আমরা এখানে ইউজ করি। তাহলে এখন এখানে মাইনাস 3 ইকুয়াল টু আমরা দেখতে পাবো M3 মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 M3, এই সম্পর্কটা আমরা এখানে দেখব। তারপরে আমরা এখানে আর গুণন করে দেব, M3 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 6 M3 আমরা পাবো এখানে, এটাকে পাশে আনলে কত পাবো, 7M3 এত ইকুয়াল টু পাশে গেলে কত হবে, মাইনাস 1, এটাই পাশে আসলে হবে মাইনাস 1, তাহলে অতএব M3 ইকুয়াল টু পাবো কত, মাইনাস 1/7, মাইনাস 1/7 আমরা পাবো এখানে। তাহলে M3 এর ভ্যালুটা আমরা কত পেলাম, এখানে আমাদের যে প্রতিচ্ছবি যে রেখাটা হবে তার ঢালটা আমরা এখানে পেয়ে গেলাম কত, তার ঢাল পেলাম M3 ইকুয়াল টু মাইনাস 1/7। এখন আমরা যেটা দেখব, যে এখন আমরা যেটা দেখব যে আমাদের 1 নং এবং 2 নং, তার মানে L1, ঠিক আছে, এটা হলো L1, এটা হলো L2, আর এটা হচ্ছে হলো L3, ঠিক আছে। তাহলে L1 L2 রেখার আমরা ছেদবিন্দু বের করব। তাহলে এখন আমরা যেটা কাজ করব সেটা হলো কি, যে L1 ও L2 রেখার ছেদবিন্দু, তাহলে ছেদবিন্দু ক্যালকুলেশন করলে আমরা ওখান থেকে পাবো হচ্ছে হলো কত, ধরো 1/3 আর হচ্ছে হলো 5/3, এই বিন্দুটা আমরা পাই, এই বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, এই বিন্দু আমাদের ওই ছেদবিন্দু L1 এবং L2, L1 এবং L2 রেখার সমীকরণ, L1 এবং L2 রেখার ছেদবিন্দু আমাদের এইটা দাঁড়াবে এখন। তাহলে এখন আমরা কি দেখব, যে লিখব যে অতএব L1 রেখা সাপেক্ষে L2 রেখার প্রতিচ্ছবির সমীকরণ। তাহলে আমরা তো বিন্দুটা পেলাম, এই বিন্দু দিয়ে যাবে কিন্তু আমাদের প্রতিচ্ছবি, এবং তার ঢাল কত হবে এইটা। তাহলে আমরা এখান থেকে পাবো কত, তাহলে y মাইনাস 5/3 ইকুয়াল টু মাইনাস 1/7 অফ x মাইনাস 1/3, এই হচ্ছে হলো আমাদের সরলরেখার সমীকরণ।
তাহলে এখন এইটাকে আমরা ফাইনালি, দেখো আমার এখানে অন্ধকার ঘনিয়ে আসছে, আর পারছি না। এখন আমরা এইটাকে সিম্পলিফাই করলে ধর আমরা এখান থেকে পাবো কত, দেখো 5x প্লাস 21y মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে এই সরল রেখাটা আমি এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো, এই সরল রেখাটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো এই সমীকরণটা। তাহলে তোমরা এখানে এই গাণিতিক সমস্যা থেকে তোমরা দেখে যে জিনিসটা বোঝানো হচ্ছে, আমি তা তোমাদেরকে আবার পুনরায় বলছি। বলা হচ্ছে L1 এবং L1 রেখার সাপেক্ষে L2 রেখার প্রতিচ্ছবি। তাহলে L2 রেখার প্রতিচ্ছবি, তাহলে L1 এবং L2 রেখার ছেদবিন্দু আমাদের এখানে বের করা হয়েছে। এদের মধ্যবর্তী কোণ কত ছিল সেটা আমরা বের করলাম, ফাই এত ধরে নিলাম। তাহলে এইটা আমার এই বরাবর এইখানে আসে কত কোণ উৎপন্ন করে L1 রেখার সাথে, এখানে করে হলো পাই মাইনাস ফাই এইটা, মানে এটা হলো এক সরল কোণ পাই 180। 180 থেকে আমরা এটুকু বাদ দিলে এটা পাবো। ঠিক এই পাশ থেকে আমরা আবার 180 পাই মাইনাস ফাই 1 2 যতটা দূরত্ব সেই বরাবর যে রেখাটা যাবে ওই বিন্দুগামী, তাহলে সেই রেখাটাই হবে আর কি আমার L2 রেখার প্রতিচ্ছবি। L2 রেখার প্রতিচ্ছবি, এটাই হচ্ছে হলো এখানে মূল বিষয়। তাহলে কি করলাম আমরা এখানে, প্রথমে কাজ করলাম যে এই দুই রেখার মধ্যবর্তী কোণ ধরলাম, এই দুই রেখার ঢাল বের করলাম, ঢাল বের করে এসে আমরা সেখান থেকে একটা ভ্যালু বের করলাম, ফাই 1 2 এর ভ্যালু বের করলাম। এরপরে আমরা 3 নম্বর মানে L3 যে আমার প্রতিচ্ছবি রেখা, তাকে আমরা L3 হিসাবে চিহ্নিত করছি। তাহলে এখন আমরা এখানে কি করছি যে L1 এবং L3 এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কত, পাই মাইনাস ফাই 1 2। তাহলে এটার সাপেক্ষে আমরা ট্যানের সম্পর্ক আমাদের এইরকম সূত্রের দ্বারা আমরা এটা বের করলাম কত, ট্যান অফ পাই মাইনাস ফাই 1 2 ইকুয়াল টু আমার এই রেখার ঢাল মাইনাস আমার L3 রেখার ঢাল। এই সম্পর্ক থেকে আমরা কি করলাম, আমরা আবার এই ট্যান ফাই 1 2 এর ভ্যালুটা বসাই দিয়ে সেটা আমরা M3 এর ভ্যালুটা বের করছি। M3 এর ভ্যালুটা বের করে আমরা কি করছি, এখানে M3 এর ভ্যালু এখানে আমরা বের করছি, M3 এর ভ্যালু বের করলাম। বের করার পরে কি করলাম আমরা, যে L1 এবং L2 এর ছেদ বিন্দু, তাহলে ছেদ বিন্দু দিয়ে তো আমাদের L3টা যাবে, তাহলে এই ছেদ বিন্দুগামী এবং এই ঢাল M3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ খুবই হচ্ছে হলো কি আমার নির্ণয় সমীকরণ হবে। সেই সমীকরণটা কি, যে L1 রেখার সাপেক্ষে L2 রেখার প্রতিচ্ছবি সমীকরণ। এই হচ্ছে হলো আজকে এখানকার বিষয়। আশা করি তোমরা এই বিষয়টা মনোযোগ সহকারে দেখবা এবং বাসায় তোমরা অনুশীলন করবা, তাহলে তোমরা সফল কাম হবা। আশা করি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।